2025 অর্থ বছরের প্রথমার্ধে দেখি জুলাই ডিসেম্বর অর্থ বছর 2025 সময়কালে রাজস্ব সংগ্রহের অবস্থাটা প্রবৃদ্ধিটা দেখবেন যে খুব দুর্বল। এখানে এই সময়কালে মোট রাজস্ব সংগ্রহের প্রবৃদ্ধি মাত্র 4.4% হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং যদি এই বছরের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রাটা হচ্ছে 32.2 প্রবৃদ্ধি, এটা লক্ষ্যমাত্রা। ইনফ্যাক্ট লক্ষ্যমাত্রাটা আরেকটু কম ছিল, কিন্তু যেহেতু গত বছরের আদায়টা কম হয়েছে সেটার ঘাটতি এবং এই বছরের জন্য যে লক্ষ্যমাত্রাটা সেটা যোগ করলেই কিন্তু 32% আসলে করতে হবে প্রবৃদ্ধিটা। সেটা যদি করতে হয় তাহলে অর্থ বছরের বাকি সময়কালে রাজস্ব সংগ্রহ 55.5% হারে বৃদ্ধি করতে হবে, যা বাস্তবে প্রায় অসম্ভব একটা বিষয়। এবং এই প্রবণতাটা যদি থাকে, এবং আমরা মনে করি যে বাকি অর্থ বছরের বাকি 6 মাসে আরো যে সমস্ত জায়গা থেকে কর আদায়ের সম্ভাবনা রয়েছে এবং কর আদায়টা ত্বরান্বিত হবে, সেইগুলো বিবেচনা রেখেও আমরা যদি হিসাব করি তাহলে বছরের শেষে রাজস্ব ঘাটতি 1,05,000 কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। আর জুলাই ডিসেম্বর অর্থ বছর 2024 অর্থ বছরের যে বাজেট বাস্তবায়ন পরিস্থিতি, সেখানে আমরা দেখব যে মোট বাজেট বাস্তবায়ন ব্যবহারের হার ছিল 28.30%, এবং এটা গত অর্থ বছরের অর্থাৎ 2024 অর্থ বছরের এই সময়ের তুলনায় একটু বেশি। কিন্তু আবার অন্যদিকে আমরা যদি দেখি যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির বাস্তবায়নের হার কমে গেছে জুলাই ডিসেম্বর 2025-এ জুলাই ডিসেম্বর 2024-এর তুলনায়। এবং এটার মূল কারণটা হচ্ছে যে আপনারা জানেন যে এই সময়ে অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতায় আসার পরে কিছু প্রকল্প, উন্নয়ন প্রকল্পগুলো এগুলোর অগ্রাধিকার কিন্তু পুনর্মূল্যায়ন করা হয়েছে, পুনর্বিবেচনা করা হয়েছে, এবং তারপরে প্রশাসনিক পুনর্গঠনও করা হয়েছে। এই সমস্ত কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের হারটা গতবারের তুলনায় কম হয়েছে। অন্যদিকে এডিপি বহির্ভূত বাজেটের ব্যবহার আবার উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে, এবং এই সময়ে জুলাই ডিসেম্বর 2025-এ এটা বাড়ার হার 35.1%, যেখানে 2024 অর্থ বছরে একই সময়ে 30.66% ছিল। এর পেছনে মূল যে কারণগুলো তার মধ্যে হচ্ছে আপনারা জানেন যে দেশীয় যে ঋণগুলি নেওয়া হয়েছে, দেশীয় সুদ পরিশোধের ব্যয় এবং ভর্তুকি ও প্রণোদনার ব্যয়, এখানে এটার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আর এই ক্ষেত্রে আমরা যদি ঘাটতি যে বৃদ্ধি পেয়েছে এবং এই ঘাটতি অর্থায়নের, বাজেট ঘাটতি অর্থায়নের যে চ্যালেঞ্জ, সেখানেও আমরা দেখছি যে এটা একটা যে বর্তমানের যে অর্থায়নের কাঠামো, সেটা একটা সমস্যাজনক এই বাজেট ঘাটতি মেটানোর জন্য। জুলাই ডিসেম্বর 2025-এ বাজেট ঘাটতির পরিমাণ আপনারা দেখবেন যে এখানে আছে 29,527 কোটি টাকা, যেটা কিনা 2024-এ একই সময়ে অনেক বেশি কম ছিল, প্রায় 1/4 মতো, 7,321 কোটি টাকা। এবং এই ঘাটতির প্রধান উৎস, ঘাটতির অর্থায়ন, যে বাজেট ঘাটতি অর্থাৎ মূল উৎসটা ছিল যে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ গ্রহণ করা, এবং এর ফলে আমরা দেখেছি যে বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমেছে এবং সুদ পরিশোধের দায় আরো বেড়ে গেছে। এখন যদি আমরা মূল্যস্ফীতির চাপের দিকে দেখি, যে সারা বছর জুড়েই কিন্তু এই সময়কালে মূল্যস্ফীতির পরিস্থিতিটা উপরের দিকে ছিল। জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়ে শহর এবং গ্রাম দুই পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি গড়ে 9% উপরে ছিল, এবং শহর এবং গ্রামে উভয় ক্ষেত্রেই খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির চাইতে বেশি ছিল। একটা বিষয় উল্লেখযোগ্য যে এখানে গড়ে কিন্তু গ্রামাঞ্চলে মূল্যস্ফীতির হার শহরের তুলনায় বেশি। এবং আরেকটা বিষয় যে এই যে একটা ধারা আমরা দেখেছি যে এখন এই মাসে এবং গত মাসেও একটা নিম্নমুখী প্রবণতা, কিন্তু যদি গ্যাসের দাম বৃদ্ধির যে প্রস্তাবটি আছে সেই প্রস্তাবটা যদি অনুমোদিত হয় তাহলে কিন্তু এই মূল্যস্ফীতির পরিস্থিতিটা আরো খারাপ হয়ে যাবে। এবং আরো বিষয় রয়েছে যে আমাদের অর্থনীতি তো এখন যে ভূ রাজনৈতিক অবস্থার কারণে অনেক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, বিশেষ করে বাণিজ্য শুল্ক যুদ্ধ যেটা শুরু হয়েছে বিশ্বব্যাপী, সেইখানে আমাদের পরিস্থিতিটাও কিন্তু অনেক জটিল হতে পারে। সেই সমস্ত বিবেচনায় রেখে এবং নিম্নমুখী যে
আমরা দেখছি মূল্যস্ফীতির ধারা, সেটাও যদি আমরা বিবেচনায় রাখি, সবকিছু মিলে বাংলাদেশ ব্যাংক যে 2025 সালের জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% কমিয়ে আনবে বলে হচ্ছে, এটা কিন্তু বাস্তবে অর্জিত নাও হতে পারে, এইটাই আমাদের একটা আশঙ্কা হচ্ছে। আমরা যদি দেখি যে মুদ্রানীতি ক্ষেত্রে মূল সূচক বিষয়টা, মুদ্রানীতির কিংবা মূল্যস্ফীতির অর্জনের লক্ষ্যমাত্রা পূরণ করা কষ্টকর হবে, সেটা আমি বলেছি, এবং মুদ্রানীতির অন্যান্য যে সূচকগুলি রয়েছে সেখানেও কিন্তু অর্জন করাটা কঠিন হবে। অর্থ বছরের যে প্রথম 7 মাসে সেখানে আমরা দেখি যে মোট বিদেশি সম্পদ যেটা নেট ফরেন অ্যাসেট, সেটা হ্রাস পেয়েছে 2.6%। এটার একটা কারণ হচ্ছে যে সরকারি ঋণ পরিশোধ এবং প্রত্যাশার তুলনায় বাজেট সহায়তা, বৈদেশিক সহায়তাটা বাজেটের ক্ষেত্রে কম হয়েছে, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে, এবং নেট ডোমেস্টিক অ্যাসেট কিংবা নেট দেশীয় সম্পদের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার চাইতে বেশি হয়েছে। এবং এটার একটা কারণ হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিছু ব্যাংকে তারল্য সংকট মোকাবেলার জন্য কিছু সহায়তা প্রদান করা হয়েছে। এখন আমরা যদি বহির্খাতের দিকে তাকাই, তাহলে দেখব যে বহির্খাতে কিছুটা পুনরুদ্ধারের লক্ষণ দেখা যাচ্ছে। রপ্তানি আয় এবং আমদানি ব্যয় প্রবৃদ্ধির ক্ষেত্রে আগে যেরকম একটা হতাশাজনক পরিস্থিতি ছিল, সেটা থেকে কিছুটা উন্নতির দিকে আমরা যাচ্ছি, সেই লক্ষ্যটা দেখা যাচ্ছে। এবং বিশেষ করে 2025-এর প্রথম 8 মাসে সেখানে আমরা রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি খুব বেশি বৃদ্ধি পেয়েছে, 22.6%, এবং যেটা কিনা খুবই ইতিবাচক। কিন্তু এর বিপরীতে উন্নত দেশগুলোতে অভিবাসন যারা যাচ্ছে, মাইগ্রেন্ট কর্মীরা, তাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে, 22% কম হয়েছে। এবং সামগ্রিকভাবে লেনদেন ভারসাম্য বা ব্যালেন্স অফ পেমেন্ট, সেটা 3.5 বিলিয়ন পর্যন্ত এটা উন্নতি হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং টাকা ডলার বিনিময় হার, সেখানে অনেকটা স্থিতিশীলতা দেখা গেছে। এখন যদি আমরা মোট জাতীয় উৎপাদন প্রবৃদ্ধির দিকে তাকাই, প্রথম প্রান্তিকে আমরা দেখি যে জুলাই সেপ্টেম্বর অর্থবছরের এই প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ছিল 1.8%, এবং যেটা কিনা আপনারা জানেন যে 2024 অর্থ বছরে এই কোয়ার্টারে একই সময়ে 6% প্রবৃদ্ধি ছিল এখানে। এবং 2025 অর্থ বছরের যে লক্ষ্যমাত্রাটা জিডিপি প্রবৃদ্ধি, সেটা 6.75%, যেটা কিনা খুবই উচ্চ প্রবৃদ্ধির হার, যেটা আমরা গতবারই বলেছিলাম। এবং এখন বলা হচ্ছে যে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে দেখাও যাচ্ছে যে আলোচনা হচ্ছে যে সংশোধিত বাজেটে এটার লক্ষ্যমাত্রা 5.25% নামিয়ে আনা হবে। কিন্তু তারপরেও এইটা অর্জন করা সম্ভব হবে কিনা সেটা একটা প্রশ্নবিদ্ধ, কারণ আমরা জানি ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানও কিন্তু তারা আমাদের এই জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাটা অনেক কম রেখেছে। কিন্তু সেটা মূল বিষয় না, কারণ আমরা মনে করি যে বর্তমান পরিস্থিতির আলোকে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনাটার সুচারুভাবে সম্পূর্ণ করা, সেটাই কিন্তু মূল নীতি হওয়া উচিত। এবং সেটা করতে হলে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার মাধ্যমে এই স্থিতিশীলতাটা পুনরুদ্ধার করা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেটা স্থিতিশীল রাখা, এবং রাজস্ব ব্যবস্থার সক্ষমতাটা বৃদ্ধি করা, এটি হচ্ছে মূল বিষয় হওয়া উচিত। এবং আমরা এর পরবর্তীতে যেটা শুরুতে বলেছিলাম যে বাংলাদেশ 24শে নভেম্বর তারা বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটবে। সেই প্রেক্ষিতে আমাদের যে কিছু নীতিমালা নিতে হবে, কিছু পদক্ষেপ, সেটা আমরা বিবেচনা করার কথা বলেছি এখানে। এবং 2026-এর অর্থ বছরের বাজেটটা এটাকেও মাথায় রেখে কিন্তু যে সমস্ত বাজেটীয় পদক্ষেপ, আর্থিক পদক্ষেপ নেবে, সেটা মাথায় রাখতে হবে।
আপনাদের মনে আছে যে 2024 সালে জুন মাসে জাতীয় বাজেট বিশ্লেষণ করার সময়, অর্থাৎ 2000 এই যে চলতি অর্থ বছরের বাজেট যখন আমরা বিশ্লেষণ করেছিলাম গত বছরের জুন মাসে, তখন আমরা একটা বলেছিলাম যে 2025 অর্থ বছরের জন্য নির্ধারিত সামষ্টিক অর্থনৈতিক কাঠামোর লক্ষ্যমাত্রাগুলো বাস্তব পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না এবং খুব অতিমাত্রায় সেটা আশাবাদী ছিল। এবং এর ফলে আমরা দেখছি যে 2025 অর্থ বছরের জন্য প্রণীত রাজস্ব কাঠামো সেটা খুবই একটা সিম্পলিস্টিক ভাবে একটা ছিল, খুব সরল ভাবেই করা হয়েছিল এবং যেটা কিনা আগের অবস্থার একটা ধারাবাহিকতাটারই থাকবে এইরকম একটা ধারণার ভিত্তিতে তৈরি করা হয়েছিল। কিন্তু আসলে এইরকম সরলীকৃত ধারণাটা বাস্তবতার প্রেক্ষিতে যেহেতু করা হয় না, তখন অর্থনৈতিক সূচকগুলো ঠিক মতো আসলে সেগুলো পরিপালন করা সম্ভব হয় না। এবং আমরা দেখেছি যে দুঃখজনকভাবে যখন 2025 অর্থ বছরটা প্রায় শেষের পথে তখন এবং নতুন নতুন তথ্য প্রকাশিত হচ্ছে, তখন আমরা দেখলাম যে আসলে আমরা যে আশঙ্কা করেছিলাম গত বছরের জুনে বাজেট বিশ্লেষণের সময় সেগুলো অনেকাংশেই সত্যি হতে চলেছে। এবং সেজন্যই 2026-এর যে বাজেটটা সেটার পরিকল্পনা এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাটা বাস্তবসম্মতভাবে নির্ধারণ করতে হবে। এবং সেটার যদি দাঁড়ায়, যেটা আমি আগেও বলেছি যে রাজস্ব সংগ্রহের পরিমাণটা অত্যন্ত বেশি, সেটা কিন্তু আসলে এটা সম্ভব না। এবং আরেকটি বিষয় হচ্ছে যে সরকারি ব্যয় পরিচালনার ক্ষেত্রে সেখানেও কিন্তু দক্ষতা বৃদ্ধির একটা বিষয় রয়েছে। আমরা জানি যে একদিকে আমরা আসলে সম্পদ সঞ্চালন করতে, অভ্যন্তরীণ সম্পদ সঞ্চালন করার ক্ষেত্রে তেমন যোগ্যতা দেখাতে পারছি না এখনো পর্যন্ত, যেহেতু লক্ষ্যমাত্রাগুলি এখনো অপরিপূর্ণ রয়ে যায়। কিন্তু অন্যদিকে আবার সরকারি ব্যয় পরিচালনার দক্ষতা বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে এবং বর্তমানে অনেকগুলো কৃচ্ছ্রতা সাধনের জন্য সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, এগুলো বজায় রাখতে হবে। কারণ আমরা জানি যে উচ্চ মূল্যস্ফীতির সময়ে এবং যখন সংকোচনমূলক মুদ্রানীতি হয়েছে তখন কিন্তু আর্থিক কিংবা সরকারি ব্যয় ক্ষেত্রে এটা কৃচ্ছ্রতা সাধন কিংবা একটা বাস্তবতার নিরিখে যদি না করা হয় তাহলে কিন্তু আমাদের সেই মূল্যস্ফীতি কমানোর টার্গেটটা পূরণ হবে না। তবে একটা কথা মনে রাখতে হবে যে এটার একটা সামাজিক প্রভাব রয়েছে। যারা দরিদ্র তাদের জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং ক্ষুদ্র মাঝারি শিল্প এগুলোর উপরে যাতে নেতিবাচক প্রভাব না পড়ে সেটার দিকে নজর রাখতে হবে। এবং আমরা বলেছি যে এডিপির যে অতিরিক্ত অবকাঠামো কেন্দ্রিক একটা ন্যাক ছিল, সেইটার দিকে একটা দুর্বলতা ছিল এর আগে, সেইটা পুনর্বিবেচনা করতে হবে। একটা ব্যালেন্স রাখার কথা আমরা সবসময় বলেছি যে ভৌত অবকাঠামোর পাশাপাশি সামাজিক অবকাঠামো অর্থাৎ মানব সম্পদ উন্নয়নের উপরে যথাযথ গুরুত্ব দিতে হবে। আমরা দেখছি যে অর্থবছরের 2025 অর্থবছরের শেষ দিকে এসে প্রকল্প বাস্তবায়নের হার 10% কিংবা তার কম। এইগুলো আসলে এগুলোর উপরে কম গুরুত্ব দেওয়া উচিত। এবং কিন্তু যেগুলো এই 2025-এর জুন মাসে যেই প্রকল্পগুলোর প্রায় 85% বাস্তবায়ন হয়ে যাবে বা তার বেশি বাস্তবায়ন হবে, সেগুলোর উপরে কিন্তু বেশি গুরুত্ব দেওয়ার কথা আমরা এখানে বলেছি। আর বাজেট ঘাটতি অর্থায়নের ক্ষেত্রে এখানে একটা ভারসাম্য রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ। কারণ 2026 অর্থ বছরে বিদেশি উৎস থেকে অর্থায়ন পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ হবে। কারণ বাজেট ঘাটতির জন্য বৈদেশিক উৎস থেকে সাহায্য পাওয়াটা অনেকাংশেও নির্ভর করে যে কতখানি আমরা বাস্তবায়ন করতে পেরেছি, ব্যবহার করতে পেরেছি। এবং বিদেশি ঋণের ক্ষেত্রে একটা বড় অংশ সরকারের বিভিন্ন সংস্থা কতটা দক্ষতার সাথে বার্ষিক উন্নয়ন কর্মসূচি পরিকল্পনাটা এবং বাস্তবায়ন করতে পারবে সেটার উপর নির্ভরশীল। এবং অনেক ক্ষেত্রে অনেকগুলো বাজেট সহায়তার বেশিরভাগ অংশ কিন্তু আসলে কিছু কিছু নীতিগত সংস্কার কতখানি নিতে পেরেছি সেটার উপরেও আমরা দেখি যে সেটার উপর নির্ভর করে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বাজেট ঘাটতি অর্থায়নের ক্ষেত্রে ব্যাংকের বাইরে যে ব্যাংক ঋণের বাইরে যে ব্যাংকিং বহির্ভূত খাত থেকে যে লক্ষ্যমাত্রাগুলি দেওয়া হয়েছে সেটা থেকে পূরণ হওয়ার সম্ভাবনা
কম। কারণ একটা বিষয় হচ্ছে যে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের সঞ্চয় কমছে, আবার অন্যদিকে আমরা দেখছি যে ব্যাংকের যে ডিপোজিট উপর ইন্টারেস্ট রেট, ব্যাংক আমানতের উপর সুদের হার, এটা বৃদ্ধি পাওয়ার ফলে সঞ্চয়পত্র কিন্তু বিক্রিটা কিন্তু প্রত্যাশার তুলনায় কম হতে পারে। সেজন্য বাজেট ঘাটতি পূরণের জন্য আবারও সেই ব্যাংক ঋণের উপর চাপ আসতে পারে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই বাজেটটার যে ফিলসফিক্যাল একটা, আমরা বলেছি যে ফিলসফিক্যাল ভিত্তিটা, যেটা যে ভৌত অবকাঠামো এবং মানব উন্নয়নের উপরে একটা সামঞ্জস্য বিধান করা, এবং তার পাশাপাশি স্বল্প আয়ের, দুর্বল এবং সুবিধা বঞ্চিত মানুষের স্বার্থ রক্ষা করাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এই সময়ে তাদেরকে সর্বোচ্চ সাহায্য করার জন্য সেটাই অগ্রাধিকার হওয়া উচিত। এই প্রেক্ষিতে আমরা যেই প্রস্তাবনাটা করেছি যে ব্যক্তিগত আয়ের কর সীমা, এটা যে ট্যাক্স ফ্রি ইনকামের থ্রেশহোল্ডটা, সেটা 4 লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি করা উচিত, যেহেতু উচ্চ মূল্যস্ফীতি এবং মানুষের সঞ্চয় ভেঙে খাওয়ার প্রবণতাটা বাড়ছে। সেই প্রেক্ষিতে যাতে কিনা মানুষের উপর, নিম্ন আয়ের মানুষের উপরে একটা মূল্যস্ফীতির চাপটা কম থাকে। আর তারপরে আমাদের যে বাংলাদেশ যে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটবে, সেই বিষয়টি মাথায় রেখে কয়েকটি পদক্ষেপ নিতে হবে। আমি সংক্ষেপে কয়েকটা বলছি যে এই জন্য কিন্তু বিশেষ করে আমাদের এখানে কিছু কর নীতিতে পরিবর্তন আনতে হবে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম এবং বাধ্যবাধকতা যেগুলো রয়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ যে কর নীতিমালা, সেগুলো আমাদেরকে আস্তে আস্তে সেগুলি পরিপালন করতে হবে, এবং এই জন্য কিছু কিছু নির্দিষ্ট পণ্য যেগুলো রয়েছে সেগুলোর উপরে বিভিন্ন ধরনের শুল্ক, যেমন কাস্টমস ডিউটি এবং অন্যান্য যে চার্জ সেগুলো রয়েছে, আমরা এলডিসি হিসাবে যা দিয়ে থাকি সেটা কিন্তু নির্ধারিত সীমার বেশি, অর্থাৎ বাউন্ড ডিউটিটার এটা কিন্তু অনেকখানি বেশি। যেমন উদাহরণস্বরূপ আমরা এখানে বাংলাদেশে মদ, সিগারেটের ক্ষেত্রে 200% পর্যন্ত, গুঁড়া দুধের ক্ষেত্রে 45%, বিস্কিটের ক্ষেত্রে 30% শুল্ক হার নির্ধারিত ছিল। কিন্তু বর্তমানে এই সমস্ত পণ্যের আমদানি করের মধ্যে যেমন কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যালু এডেড ট্যাক্স, তারপরে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এগুলো নির্ধারিত সীমার চাইতে বেশি রাখা হয়েছে। এবং আপনারা জানেন যে জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যেই 60টি পণ্যের তালিকা চিহ্নিত করেছে। এই 60টি পণ্য যেগুলোর শুল্ক হার নির্ধারিত সীমায় নামিয়ে আনতে হবে, যাতে বাণিজ্যে ভারসাম্য বজায় থাকে, এবং এই প্রক্রিয়াটা 2026 সালের নভেম্বর পর্যন্ত অব্যাহত রাখতে হবে, যাতে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে কমিয়ে আনা যায়, যাতে কিনা আমরা ধাক্কাটা হঠাৎ করে এলডিসি হওয়ার পরে এই ট্যাক্স রিলেটেড শুল্ক সম্পর্কিত ধাক্কাটা আমরা সহনীয় পর্যায়ে আনতে পারি। এবং আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে বাংলাদেশের যে মোট 17% শুল্ক লাইন আছে, এই শুল্ক লাইনের জন্য নির্ধারিত বাধ্যবাধকতা, অর্থাৎ বাইন্ডিং কাভারেজ এটা রয়েছে। তার মানে হচ্ছে যে বাকি যে 83% শুল্ক লাইন, এই ক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা নাই। কিন্তু উত্তরণের এলডিসি থেকে উত্তরণের পরেও বাংলাদেশের জন্য এইসব অনির্ধারিত শুল্ক লাইনের ক্ষেত্রে নমনীয়তাটা বজায় থাকবে। তো সেইটার ক্ষেত্রে এটা একটা ভালো জিনিস যে এটার আমরা চালু রাখতে পারবো। তবে জাতীয় রাজস্ব বোর্ডকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে, এমনভাবে ব্যবহার করতে হবে যেটার কিনা সৎ ব্যবহার হয়, এটার যেন মিসইউজ যাতে না হয় সেই ব্যাপারে মনোযোগ রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে স্বল্পোন্নত দেশ থেকে আমরা যখন উন্নয়নশীল দেশে যাব, তখন এই যে সরাসরি কতগুলি আমরা প্রণোদনা দিয়ে থাকি বিভিন্ন খাতে, রপ্তানি খাতে যেমন তৈরি পোশাক শিল্পের জন্য 3 থেকে 4% প্রণোদনা দেই, কৃষি রপ্তানির জন্য 20% প্রণোদনা, এইগুলো আর বিশ্ব বাণিজ্য সংস্থার এইগুলোর জন্য আর অনুমোদন দিবে না। এইগুলো, এই রপ্তানি প্রণোদনাগুলো ধীরে ধীরে বন্ধ করতে হবে। তবে আরেকটা বিষয় যে রপ্তানি কারকদেরকে সহায়তা করার জন্য অন্য যে নগদ কোনো প্রণোদনা না, অন্য ধরনের ইন কাইন্ড, সেই ধরনের সহায়তামূলক ব্যবস্থার কথা চিন্তা করতে হবে আমাদেরকে।
এবং শুল্ক নীতির ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আমরা করছি সেটা কিন্তু আবার সময়ে সময়ে নোটিফাই করতে হবে বিশ্ব বাণিজ্য সংস্থাকে, সে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং এটা প্রতি বছরই জমা দিতে হবে বিশ্ব বাণিজ্য সংস্থা। এর আগে 2 বছর পর পর জমা দেওয়া হতো। তো এই ধরনের অনেক গুলো আমাদের অনেক শর্ত পরিপালন করতে হবে। তারপরে আমরা যে বিষয়টা নিয়েছি সেটা হচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ডের যে সংস্কার এবং কর ব্যবস্থার সংস্কারের উপরে আমরা বেশ কিছু সুপারিশমালা এখানে দিয়েছি। আপনারা জানেন যে এই সুপারিশ নিয়ে রাজস্ব বোর্ডের এনবিআর এর সংস্কার নিয়ে আলোচনাটা বৃদ্ধি পেয়েছে এবং এর কারণটাই আমরা জানি যে যেহেতু এই যে রাজস্ব সংগ্রহ এটা এত কম এখনো, এটা আমাদের বাড়ানোই যাচ্ছে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সময় উপযোগী যেটা কিনা আধুনিক কর ব্যবস্থা এবং রাজস্ব কাঠামো এটা নাই এবং কর ব্যবস্থার জন্য ডিজিটালাইজেশন আধুনিকায়নের অভাব এটা রয়েছে। তারপরে হচ্ছে নীতিগত কার্যক্রম এবং রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে যে দুটোর মধ্যে যে একটা কন্ট্রাডিক্টরি সংঘর্ষমূলক দ্বন্দ্ব রয়েছে সেগুলোর কারণে কিন্তু সংস্কারটা রয়েছে এবং সংস্কারটার এমনভাবে হবে যাতে কিনা আমাদের দেশের শুল্ক, বাণিজ্য, শিল্পনীতি এবং সামুদ্রিক উন্নয়ন কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা কর নীতি তৈরি করা যায় এবং সেই কর নীতিটা পরিকল্পনা এবং বাস্তবায়ন করা যায় এরকম প্রাতিষ্ঠানিক দক্ষতা অর্জন করতে হবে। এবং আরেকটি বিষয় যে রাজস্ব আয় বৃদ্ধি এবং রাজস্ব জিডিপির অনুপাত বাড়ানো, সেটার হচ্ছে মূল উদ্দেশ্য। এবং আরেকটি হচ্ছে যে করদাতা আমরা যারা কর দেই তারা যাতে ঝামেলা মুক্তভাবে কর জমা দিতে পারি এবং কর ব্যবস্থার এনবিআর এর কাছ থেকে কার্যকরী সেবাও আমরা পেতে পারি সেই জন্য। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে এনবিআর একটা কমিটি করেছে, তাদের প্রাতিষ্ঠানিক সংস্কার, নীতি, প্রশাসন এবং শাসন ব্যবস্থার পরিবর্তন কি হবে সেই বিষয়ে একটা পরামর্শ কমিটি করা হয়েছে এনবিআর এর চেয়ারম্যানের নেতৃত্বে। সেখানে গুরুত্বপূর্ণ প্রস্তাব একটি দেওয়া হয়েছে, সেটি অনেকদিন থেকে আলোচনা হচ্ছিল। সেটি হচ্ছে যে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব বিভাগ, প্রশাসন বিভাগ এই দুটোকে আলাদা করতে হবে। যে কারণ যারা নীতি প্রণয়ন করছে তারাই আবার ট্যাক্স আদায় করছে, পুরোপুরি একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে থাকে, স্বার্থ মধ্যে এটা একটা সাংঘর্ষিক একটা বিষয় এবং এটা একটা ইতিবাচক পদক্ষেপ আমরা মনে করি। এবং আমরা জানি যে এই প্রস্তাবটা তো আমাদের দেশেও বিভিন্ন পর্যায় থেকে করা হচ্ছিল এবং আইএমএফ যে আমাদের ঋণ দিয়েছে $4.7 বিলিয়ন, সেইটারও অধীনে কিন্তু একটা অন্যতম প্রধান একটা শর্ত ছিল। এখন এখানে আমরা অনেক বিস্তারিতভাবে বলেছি কিভাবে করতে হবে, কি ধরনের প্রস্তাব। কয়েকটা আমি বলবো যেহেতু অনেক প্রস্তাব রয়েছে আরো সামনে। তো একটা বিষয় হচ্ছে যে রাজস্ব, আমরা বলছি যে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, যে রাজস্ব কৌশল এবং লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নীতি গ্রহণ করা, এবং এগুলো কিন্তু আমাদের যে পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো ছিল সেখানেও উল্লেখ করা হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যেখানে বাংলাদেশ যেসব বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা করছে সেগুলোর প্রয়োজন অনুযায়ী কর নীতি করতে হবে। আমরা বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি কিংবা বিভিন্ন গ্রুপের সাথেও, বিভিন্ন ট্রেড ব্লকের সাথেও আমরা অন্তর্ভুক্ত হতে চাচ্ছি। সেইটা করতে গেলে কিন্তু আমাদের কর নীতিগুলা সেই অনুযায়ী পুনর্বিন্যাস করতে হবে। এবং আরেকটি বিষয় তো বললামই যে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে চলতে হবে, সেই অনুযায়ী কর ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে হবে। এবং এই নীতি নির্ধারণী যে বিভাগটা করা হবে সেখানে আমাদের পেশাদারদের নিয়োগ দেওয়া প্রয়োজন, যাদের কিনা এই কর নীতি, বাণিজ্য নীতি, বিশ্ব বাণিজ্যের নীতিমালা, উন্নয়ন কৌশল এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত জ্ঞান সম্পর্কে অনেক গভীর ধারণা রয়েছে। এই ধরনের মানব সম্পদও দরকার। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক কিন্তু ট্রেড ট্যারিফের উপর নির্ভরশীল কর, আমাদের যে কর আদায়ের ক্ষেত্রে, সেটার থেকে আস্তে আস্তে আমাদের ব্যক্তিগত আয় কর এবং মূল্য সংযোজন কর এইটার দিকে সরে আসতে হবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।